লোডশেডিং বাড়ার সম্ভাবনা খুবই আশঙ্কাজনকভাবে আশঙ্কা আছে। যেসব অফিসে বেশি এসে আছে আপনি কোটা দিয়ে দেন। আমি হলে কি করতাম, ঢাকাতে বলতাম যে জোর সংখ্যার গাড়ি আজকে চলবে, কালকে বেজোর সংখ্যা চলবে। এনার্জি ইম্পোর্টে ডলার যাচ্ছে, আবার যদি খাদ্য আমদানিতে ডলার ব্যয় করতে হয় তাহলে কিন্তু আপনার অবস্থা শেষ। এনার্জি সেক্টর হলো এমন একটা সেক্টর যেটার সাথে গ্লোবাল পলিটিক্স, লোকাল পলিটিক্স, আপনার হলো অর্থনৈতিক সমৃদ্ধি সব জড়িত আছে। ইটস এ লাইফ লাইন। এটা নিয়ে কখনোই আপনি খেলা করলে কিন্তু বড় ধরনের ঝুঁকিতে পড়তে হবে। প্রথম আমাদের ওয়াইক আপ কল ছিল যখন ইউক্রেন রাশিয়ার যুদ্ধ হয়। তো ইউক্রেন রাশিয়ার যুদ্ধের পরেই সারা পৃথিবীতে যারা সচেতন কান্ট্রিগুলো তারা কিন্তু তাদের এনার্জি সাপ্লাইয়ের ক্ষেত্রে তারা যে আমাদের জ্বালানি নিরাপত্তার কথা বলি, এইটা থেকে বের হয়ে তারা জ্বালানি সার্বভৌমত্বের দিকে হাঁটা শুরু করেছে। কারণ এইটা শেষ ছিল না, এবং তার প্রমাণ আমরা পেলাম ইরানের এই যুদ্ধে। আর ইরানের এই যুদ্ধটা মাসের প্রথম দিকে শুরু হলো, কিন্তু এর আগে তো ইরান একবার অ্যাটাক করেছে যুক্তরাষ্ট্র, এবং ইসরায়েলের সাথে তার কমবদ্ধ। সুতরাং ওখানে হরমুজ প্রণালী বা আরব সাগরে যে একটা ঝামেলা আছে এটা কিন্তু আমাদের মাথায় ছিল, এবং অন্তর্বর্তী সরকারের দায়িত্ব ছিল সেইটা মাথায় রেখে আমাদেরকে জ্বালানি সার্বভৌমত্ব অর্জনে কমপক্ষে 5,000 মেগাওয়াটের রিনিউয়েবল এনার্জি বেস একটা সাপ্লাই চেইন রেডি করে যাওয়া। উল্টো আমরা দেখলাম তারা এসেই দুর্নীতির দায়ে অভিযুক্ত প্রকল্পগুলো বাতিল করলো, কিন্তু ওইটাকে প্রায়োরিটি ভিত্তিতে 1 থেকে 2 মাসের ভিতরে সেই 3,000-3,500 মেগাওয়াট এটা তারা আর ফ্লট করলো না। ফ্লট করলেও মানে যেহেতু তাদের ব্যাপারে অবিশ্বাস জন্মেছে, প্রাইভেট সেক্টর আর সেখানে রেসপন্স করলো না। সেটা না করে উনি যেটা করলো উপদেষ্টা মহোদয়, উনি এসআলম আদানি সামিটের টাকা পরিশোধে ব্যস্ত হয়ে গেল, যেটা মাধ্যমে আরও আমার ডলার এখান থেকে যাওয়ার ব্যবস্থা হলো। তো এই যে অন্তর্বর্তী সরকারের যে সুযোগটা ছিল সেটা না বের করার কারণে আজকে দুর্ভাগ্যজনকভাবে বিএনপি সরকার যতবারই আসছে এই প্রবলেমগুলি তার ফেস করতে হয়। 91 যখন আসছে তখন ইরাক কুয়েত যুদ্ধের তার পরবর্তী অবস্থায় আসছে, 2001-এ যখন আসছে 111-এর পরে আসছে, এবার আসছে তার ইরান যুদ্ধ মাথায় নিয়ে আসছে। সুতরাং আমি মনে করি এটা একটা চ্যালেঞ্জ, বাট এটা আমাদের জন্য বিশাল অপরচুনিটি যে আমরা বহুদিন ধরে বলে আসছি যে নবায়নযোগ্য জ্বালানি ভিত্তিক যে ট্রানজিশন, এই ট্রানজিশনে আমাদের যাওয়ার জন্য, এবং এই যাওয়াটা এখন আমার অপরচুনিটি ক্রিয়েট হয়েছে যে আমি চাইলে এখন যে ম্যান্ডেট নিয়ে সরকার ক্ষমতায় আসছে জাতীয়ভাবে ম্যান্ডেট, এই ম্যান্ডেটকে ব্যবহার করে সে পুরো ফসিল ফুয়েলের থেকে আপনার জ্বালানি সক্ষমতা আমাদের অর্জনে নবায়নযোগ্য জ্বালানি যেতে পারে, যেটা পাকিস্তান করেছে। ইউক্রেন রাশিয়া যুদ্ধের পরে পাকিস্তানে এখন 56% নবায়নযোগ্য জ্বালানি থেকে তারা দিচ্ছে। এবং আপনার এটা তো আপনি জানেন না যে সামনে কখন আবার বে অফ বেঙ্গলে কোনো ক্রাইসিস শুরু হবে কিনা, আপনি তো জানেন না। কারণ আমাদের পার্শ্ববর্তী মিয়ানমারেই রোহিঙ্গা সংকট চলমান, ওখানে গৃহযুদ্ধ চলতেছে। যদি কোনো কারণে এটা সর্বব্যাপী ছড়ায় পড়ে তাহলে তখন কি হবে? আজকে না আপনি ইরানকে রিকোয়েস্ট করে আপনি হয়তো বা ছাড়াইতে পারতেছেন হরমুজ, কিন্তু এখানে যদি হয় নিজের বর্ডারে আপনি আনতে পারবেন না। তো সুতরাং মালাক্কা প্রণালী যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়, তো এই জিনিসটা আমি বললাম যে এই যে অ্যাডক যে প্রসেসটা আমাদের এখন হলে এটা বন্ধ করা বা করা, এখান থেকে বের হয়ে আমাদেরকে জ্বালানি সার্বভৌমত্বে যাইতে হবে নবায়নযোগ্য জ্বালানির ভিত্তিতে। আপনার যদি দেখেন যে এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে $120 থেকে $25 যদি হয়, এইটাই তো পরিস্থিতি। আমাদেরকে যে পরিমাণ আমাদের প্রায় $4 থেকে $5 বিলিয়ন অতিরিক্ত ব্যয় করতে হবে। আর এটা যদি কোনো কারণে কেউ সংকট বলতেছে যদি যুদ্ধ এভাবেই চলমান থাকে $200 রিচ করবে। তো ইতিমধ্যেই যেটা আমরা ডাটা পাচ্ছি যে আমাদের যেখানে জলবায়ুর ঝুঁকিপূর্ণ কান্ট্রিগুলোতে মাথাপিছু আয় আপনার $25 এখন আছে অ্যাভারেজ, আমরা যেটা হিসাব করেছিলাম চেঞ্জ ইনিশিয়েটিভ স্টাডি, এটা $40 দাঁড়াইতে পারে এইভাবে যদি। কারণ আপনি যত বেশি, কারণ আপনি দেখছেন যে আমাদের বাংলাদেশে ক্লাইমেট ডেট যা নেওয়া হয়েছিল তার 56% নেওয়া হয়েছিল এনার্জি সেক্টরে, 54 থেকে 56%। সুতরাং এটা একটা বড় আমাদের অবস্থা দাঁড়াবে। এবং আগে আমরা যেখানে $88 ব্যয় করতো পরিবারগুলো এই এলডিসি কান্ট্রিগুলোতে লোকালি আপনার ফ্লাড প্রিপেয়ারনেসের ক্ষেত্রে, এইখানে তার অতিরিক্ত এই যে ব্যয় করতে হচ্ছে জ্বালানিতে, তার 40% ব্যয় করতে, মানে হলো সে যেটা আগে দুর্যোগে প্রিপেয়ারনেসে ব্যয় করতে হতো ওখান থেকে কাটেল করবে, মানে দুর্যোগ আরও বেশি পড়তেছে। এবং পভার্টি আগে যেটা নর্মাল পভার্টি ছিল এনার্জি পভার্টি প্রাইস বাড়ার জন্য ইনফ্লেশন বাড়বে, আপনার হলো ট্রিপলিং টাইপ আপনার একটা ঝুঁকি দাঁড়িয়ে গেছে। তো এইটাতে যেটা বলা হচ্ছে যে এইভাবে যদি চলতে বর্তমান যে অবস্থা জ্বালানির দাম বাড়ছে, এলডিসি কান্ট্রিগুলোতে বা ঝুঁকিপূর্ণ কান্ট্রিগুলো যেগুলো ক্লাইমেট ভালনারেবল ঝুঁকিপূর্ণ কান্ট্রিতে 2 থেকে 5% দারিদ্র্য বাড়বে।
এই এই বর্তমান অবস্থাতে এনার্জি পভার্টি, এবং এইটা যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে সেটা 10% পর্যন্ত যেতে পারে। তার মানে হলো আমরা কি এই তৈলাক্ত বানরের তৈলাক্ত বাস দিয়ে যে দারিদ্র বিমোচন করছে সেটা আবার দেখা যায় পুশ করতেছে, এবং ডাটাও কিন্তু বলতেছে অন্তর্বর্তী সরকারের সময় দারিদ্র হার আবার কিন্তু বেড়েছে যে সার্ভে। এটা যদি আরও 10% যুক্ত মানে আপনার আবার প্রায় আপনার 40-45% দারিদ্র হার নিয়ে আমরা কি প্রসপারিটির দিকে যেতে পারবো। এবং আপনি এই জন্য বললাম যে আপনি একেবারেই এখন আমাকে সিদ্ধান্ত নিতে হবে রাষ্ট্রের। আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটা জাতীয় কাউন্সিল করা দরকার, স্থায়ী কাউন্সিল, যে এই ক্রাইসিসটাকে কিভাবে আমরা রিনিউয়েবল এনার্জি বেস সভরেন্টিতে, এবং আমরা ইতিমধ্যে আপনি দেখেছেন যে চেঞ্জ ইনিশিয়েটিভ পরপর 2টা স্টাডি দেখিয়েছি যে আপনি বিসিকের ক্ষেত্রে শুধুমাত্র যদি আপনি 10% তার স্পেস রুফটপ ইউজ করেন তাতে প্রায় 57 মেগাওয়াট রিনিউয়েবল এনার্জি হয়। তো যদি আপনি 70% ব্যয় করতে পারেন তাহলে আপনার প্রায় 400 মেগাওয়াট আপনি বিসিকে দিতে পারেন, এবং বিসিক সবচেয়ে একেবারে কনসেন্ট্রেটেড। এরপরে আমরা দেখলাম যে এরপরের যে স্টাডিটা আমরা যে রোডম্যাপ দিয়েছি জ্বালানি রিনিউয়েবল এনার্জি ফাইন্যান্স রোডম্যাপ $33 বিলিয়ন আগামী 2040 পর্যন্ত, এখানে আমরা দেখলাম যে কোনো ধরনের ফসলের ক্ষেত ব্যবহার না করি আমরা প্রায় 15 থেকে 20 হাজার মেগাওয়াট দেওয়া সম্ভব। শুধুমাত্র আপনি ইন্ডাস্ট্রিয়াল যে রুফটপ এখানে 12,000 মেগাওয়াট মিনিমাম দেওয়া সম্ভব। আমাদের প্রায় 3,500 মেগাওয়াট বিদ্যুৎ লাগে কিন্তু সোলার ইরিগেশন সিস্টেমে। তো সেই বিদ্যুৎ যদি সোলারে আপনি ট্রানজিশন করতে পারেন, একই সাথে 13 লাখ ডিজেল পাম্প এবং 13 লাখ লোককে আপনি নতুন করে আবার আরও ফাইন্যান্স দিয়ে এম্পাওয়ার করতে পারতেছেন, লোকাল লেভেলে আরও এমপ্লয়মেন্ট জেনারেশন করা সম্ভব। তারপরে আপনি যদি দেখেন ফ্লোটিং সোলার, যেটা আমরা ট্যাপিনেই করি নাই, কাপ্তাই লেক থেকে শুরু করে আমাদের নদীগুলো আছে, এবং সরকার যে এই যে খালগুলি করতেছে এই খালগুলি কিন্তু ফ্লোটিং সোলারের একটা উৎস হইতে পারে। তো আমরা বললাম যে এইগুলো যদি করি 20,000 মেগাওয়াট উইদিন 1 ইয়ার থেকে 1 বছর থেকে আপনার 14-15 মাসের মধ্যে সম্ভব। সোলার একমাত্র যেটা আপনি যদি সিস্টেম যে রুফটপ সোলার, এটা কিন্তু 2 সপ্তাহও করা যায়, এত সহজ। কিন্তু আপনাকে যেটা করতে লাগবে এই টাকাগুলোর জন্য বলতে হবে টাকা রেডি আছে। আপনি আজকে রিনিউয়েবল এনার্জি ট্রানজিশন যান, আজকে মাল্টিল্যাটারাল ডেভেলপমেন্ট ব্যাংক থেকে শুরু করে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট ইনস্ট্যান্ট আপনার $10 বিলিয়ন চলে আসবে। আপনি খালি এনাবলিং এনভায়রনমেন্টটা ক্রিয়েট করে দেন, যে যে এই যে তুমি ব্যাংকের মাধ্যমে টাকাটা সহজে পাবে। আপনার হলো কি বলে যারা ওই ওপেক্স মডেলে কাজ করবে, মানে ইনভেস্টররা ইজি, আপনার মিনিমাম ইন্টারেস্টে 2 to 3% আপনি দিয়ে দেন। আপনি এইটা করা সম্ভব যদি সরকারের একটা ড্রাস্টিক সিদ্ধান্ত থাকে। এবং আমি মনে করি এসএমই বা সোলার বেস ইরিগেশন সিস্টেমের মালিক বা আমরা যারা বিসিক আছে, আপনি যে ফ্যামিলি কার্ড করতেছেন, একইভাবে আমি মনে করি সিএমএসএমই যারা কুটির শিল্প বা এসএমই তাদের জন্য একটা কার্ড করে দেন, ওই কার্ডের এগেন্সে টাকাটা আপনি দিয়ে দেন, যেভাবে কৃষি লোন দেওয়া হয় সোলার। আপনি ইন্ডাস্ট্রির লেভেলে যারা বিজনেসম্যানরা আছে তাদেরকে আপনি একেবারে সুদমুক্ত না হলেও একটা 2 to 3% এমডিবির সাথে কানেক্ট করে দেন, তারা লোকাল ইটকলের মাধ্যমে বা আদার যারা এজেন্সি আছে সরাসরি তারা টাকাটা দেবে। ইটকল 60 লাখ সোলার হোম সিস্টেম যদি ইনস্টল করতে পারে তাহলে ইটকল এই 60 লাখ বা 80 লাখ এসএমইকে তারা দিতে পারবে না কেন, এবং একই সাথে ইন্ডাস্ট্রিগুলোকে তারা টাকা দিতে পারবে না কেন? আপনি টাকা যারা রিয়েল ইনভেস্টর বা প্রোডাকশানে জড়িত তারা মারে না, টাকা মারে হলো যারা বাটপারি ফুরিয়া দেয় এবং যারা কোনো ধরনের মধ্যস্থতাকারীরা টাকা মারে। সুতরাং এই যে কমপ্লায়েন্স, মিনিমাম কমপ্লায়েন্সে ম্যাক্সিমাম আউটপুট, এবং আপনি যেসব প্রতিষ্ঠান যেসব ব্যাংক অলরেডি আপনি একেবারে গ্রাসরুট পর্যন্ত এজেন্ট ব্যাংকিং আছে, তাদের মাধ্যমে আপনি সরাসরি টাকাগুলো হ্যান্ডেল করেন আপনি। বাট এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে সোলারের ক্ষেত্রে যদি আমরা মোস্টলি সোলারের প্যানেলগুলোর কোয়ালিটি যেন মেকশিওর করা যায়, কারণ এতে যদি ভালো কোয়ালিটির সোলার প্যানেল না যায়, এবং বিএসটিআইয়ের একটা বড় দায়িত্ব আছে। আচ্ছা, তারপরে আপনার এই স্থানীয় পর্যায়ে আপনি এন্টারপ্রিনার্স যারা লোকাল লেভেলে বিভিন্ন আমাদের ইউনিভার্সিটিগুলো আছে, যেখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আছে, ওদেরকে ডেজিগনেট করে দেন এই সোলার প্যানেলগুলো চেক করার জন্য, কারণ এবং মেনটেন্যান্স এবং এইগুলো মেনটেন্যান্স, এবং তাদেরকে ইমিডিয়েট যারা এক্সিস্টিং ইলেকট্রিশিয়ান আছে তাদেরকে ঠিক ট্রেন্ড আপ করে দেন। তাতে যেটা হবে
আপনি সোলার বেস ইরিগেশন সিস্টেম যখন হয়তো প্যানেল ঠিকমতো সিস্টেম কাজ করলো না, আপনি ঢাকাতে আমার ইলেকট্রিশিয়ান পাঠায় হবে না, ওখানে স্থানীয় পর্যায়ে। এবং সরকার যে প্ল্যান করছে যে মানুষকে জব দিবে, তা আমি তো দেখি রিনিউয়েবল এনার্জি যদি ট্রানজিশন যান, এখানে তো কমপক্ষে 25 লাখ জব আছে সারা বাংলাদেশে, এবং এইটা আপনাকে সিস্টেমেটিক্যালি কাজে লাগাইতে হবে। সুতরাং আমি এখানে যে জিনিসটা মনে করি সেটা হচ্ছে যে এটা অ্যাডোকিজম না এবং রিঅ্যাকশনারি পলিসি না, প্ল্যান ওয়াইজ কাজ করতে হবে যে আগামী 1.5 থেকে 2 বছরে আমি বাংলাদেশের রিনিউয়েবল এনার্জি বেস ট্রানজিশনটা এইভাবে আমি করব এবং টাকাটা এইভাবে আসবে। একটা ইনভেস্টর হাব তৈরি করা, আপনি নিশ্চয়ই জানেন যে ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংক অলরেডি 1 বিলিয়ন ইউরো নিয়ে বসে আছে। আপনার আইএমএফের আরএসএফ যেটা বলা হয়, রেজিলিয়েন্ট সাস্টেনেবল ফান্ড, যেটা ওখানে প্রায় আপনার $1.3 বিলিয়ন বসে আছে। তো আপনি এইভাবে $5 বিলিয়ন একটা করেন, এবং আজকে যদি আপনি গ্যারান্টি দেন, সঞ্চয়পত্র সরকারের সঞ্চয়পত্র মানুষ কিনে না, একইভাবে প্রবাসী বন্ড করেন আপনি। আজকে 1 কোটি মানুষ বা প্রবাসে আছে, তাদেরকে যদি বলেন যে আপনি $100 করে দেন গ্যারান্টেড, যে আপনার সেভিং সার্টিফিকেটের মতো, তাই তো $1 বিলিয়ন হয়ে গেল। বাট মেক শিওর করতে ওই টাকাটা মানে প্রপারলি ইনভেস্টরের কাছে যায়। তো এই টাকাটা আপনার মিনিমাম ইন্টারেস্টে যদি আপনি আপনি বাইরে সিঙ্গাপুরে যদি ইনভেস্ট করেন, কথার কথা, ওই ইনভেস্টের টাকা রিটার্ন চলে যাবে প্রবাসীদের কাছে। আর তাই সেখান থেকে আমাদের যারা সোলার বেস ইনভেস্টমেন্ট করতে চায় বা ট্রানজিশনে যাইতে চায়, তারা ওখানে অ্যাক্সেস করবে, তাহলে তো সরকারের উপরে চাপ পড়লো না। তো এইভাবে আমি মনে করি যে আপনি যদি মেক শিওর করতে পারেন, $5 বিলিয়ন আমাদের প্রবাসীরাই দিতে পারে। এরপরে আমরা যেটা দেখাইছিলাম চেঞ্জ ইনিশিয়েটিভের স্টাডিতে, যে আপনি 2.5% অফ দ্য জিডিপি পটেনশিয়াল হলো জাকাত। তো জাকাত যদি $17 থেকে $18 বিলিয়ন, তো জাকাতে এনটাইটেলমেন্ট যেটা যারা পাওয়ার জন্য দরিদ্র পরিবার, তাদেরকে যদি আপনি সোলার হোম সিস্টেম থেকে শুরু করে বা যে এসএমইগুলো আছে ওখানে যদি 20% টাকাও দেন, তো এখান থেকে $3 থেকে $4 বিলিয়ন জাকাত আপনি মোবিলাইজ করতে পারেন রিনিউয়েবল ট্রানজিশনে। এবং এটার ইন্দোনেশিয়ান গভর্নমেন্ট অলরেডি সাস্টেনেবল ফাইন্যান্সে জাকাত ঢুকাইছে, এমন না যে এটা আকাশ থেকে। সুতরাং আমি মনে করি এখানে যে এই যে ইন্টিগ্রেটেড এই যে মেকানিজমটা দরকার, এটা একটা একেবারে যারা সবগুলো স্টেক হোল্ডার নিয়ে মাল্টি স্টেক হোল্ডার একটা কাউন্সিল করা দরকার এই ট্রানজিশনের, জাস্ট ট্রানজিশন যেটাকে বলতেছে আমরা, বা জাস্ট এনার্জি ট্রানজিশন এইটা। এবং এরপর প্রতিনিয়ত গাইড করতে হবে, কোঅর্ডিনেট করতে হবে সেক্টরগুলো, এবং কে করতেছে। এবং আপনি যেমন স্কুলে আপনি বলতেছেন যে শিক্ষা প্রতিষ্ঠান আপনি ইয়াতে যাবেন, বন্ধ করার চেষ্টা বা অনলাইনে যাবেন, আপনি এই মুহূর্তে এডুকেশন ইনস্টিটিউশনগুলো টোটাল বিদ্যুতের 2 থেকে 3% কনজিউম করে সর্বোচ্চ। তা আপনি সিস্টেম লসই তো আছে আমাদের কত, প্রায় 15 থেকে 20% মিনিমাম। এর মধ্যে 8% অ্যাকসেপ্টেবল টেকনিক্যাল লস হিসাবে, আর রেস্ট অফ দ্য থিং হলো চুরি। তা আপনি যদি 3% চুরি কমাইতে পারেন, তাহলে তারা স্কুল বন্ধ করতে হয় না। এখন বলতে পারেন যে ইমিডিয়েটলি সম্ভব কিনা, ইমিডিয়েটলি সম্ভব। আপনি এটাকে ডিজিটাল যে রিমোট সেন্সিং সিস্টেম দিয়ে আপনি কোথায় চুরি হচ্ছে, কত যাচ্ছে মানে মিটার, সেগুলো কিন্তু ইজিলি আপনি করতে পারেন। এডুকেশন ইনস্টিটিউশনগুলো এই মুহূর্তে আমাদের বন্ধ করা একটা আত্মঘাতী সিদ্ধান্ত হবে আমি যেটা মনে করি। কারণ আজকে বছরের মাঝামাঝি সময়, অ্যাট দ্য সেম টাইম আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এমনি জুলাই বিপ্লবের সময় বা আগে পরে যে পরিমাণ ধকল কাটাইছে, এরপরে আবার প্যান্ডেমিকের ধকল কাটাইছে। সুতরাং এখন একটা ফ্লো আসছে, ফ্লোটা আবার সাডেনলি বন্ধ করা ঠিক হবে না। আচ্ছা, তারপরে আপনি যেটা করতে পারেন, হ্যাঁ, আপনি সেভিংসে যাইতে পারেন। সেটা কি, যে এডুকেশন ইনস্টিটিউশনগুলো শুধু না, আমি মনে করি সরকারি প্রতিষ্ঠানগুলো যে পরিমাণ বিদ্যুৎ অপচয় করে, আপনি না রুমে আপনি যাবেন, রুমে কেউ না এসি চলতেছে, তো এইগুলো আপনি রিমোট সেন্সিংয়ে নিয়ে যান, এগুলো অটো রুমে ঢুকলে চালু হবে আবার বন্ধ হবে, এই প্রযুক্তিগুলো আপনি ইনস্টল করেন যতটুকু এফিসিয়েন্সি অর্জন করা সম্ভব। তো এইগুলো না করে আপনি বন্ধ রাখা কোনো সলিউশন না। বন্ধ রাখতে গেলে আমি মনে করি সরকারি প্রতিষ্ঠানের, আপনি জানেন যে একসময় 6 লাখ 6.5 লাখ সরকারি কর্মচারী ছিল, সেটা 18 লাখ হয়েছে, প্রায় মানে 3 গুণ হয়ে গেছে। আমরা সরকারি প্রতিষ্ঠানে অনেক জায়গায় আছে, আমলারা কোনো কাজ নাই, ওএসডি করা আছে বা বিভিন্ন পয়সা থাকে বা কর্মচারী পয়সা থাকে, তো ওই জায়গাগুলো আইডেন্টিফাই করে ওখানে আপনি 3 দিন করে দেন আপনি। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান বা যেসব প্রোডাক্টিভ সেন্টার আছে, যেমন আপনি ইন্ডাস্ট্রি, এখন আপনি এই মুহূর্তে যাই এক্সপোর্ট করবেন ওই ডলারটা আমার জন্য ইম্পর্টেন্ট।
তো সুতরাং আপনি ওইটাকে আপনি কাজ বন্ধ করবেন কেন? আপনি বরঞ্চ সমস্ত জায়গা অন্য জায়গায় যদি বন্ধ করতে হয় বা অন্য জায়গায় যদি আপনি রেশনিং করতে হয় সেটা করে আপনি ওই জায়গায় করেন। সুতরাং এই ক্ষেত্রে আমি মনে করি এই আউটলুকটা ইম্পর্টেন্ট, যে কোথায় আবার এই মুহূর্তে রিস্কগুলি কী আছে, যে আমার বিদেশে ডলার আসবে যে জায়গাগুলো থেকে ওগুলো ফুল সুইং আমাকে বিদ্যুৎ দিয়ে রাখতে হবে। আমার খাদ্য নিরাপত্তা এটার সাথে সেচ জড়িত, ওখানে কোনো জিরো কম্প্রোমাইজ। দরকার হলে ওই উপজেলার শহরে আপনি যারা সরকারি অফিস আছে সেখানে বিদ্যুৎ না দিলেও সেচটা যেন আপনি কনফার্ম থাকে। তো এইভাবে জিনিসগুলো আমাদের প্রায়োরিটি করতে হবে, যে আপনাদের এটা হলো ক্রাইসিস পিরিয়ড, এখানে আপনি লাক্সারি করা যাবে না। এখন আপনি যেমন ধরেন বিদ্যুতের 100 কিলোওয়াটের একটা চার্জ দিতেছেন আপনি, তো এখন যারা 200 বা 250 বা 300 কিলোওয়াটের বেশি তারা ইউজ করে তাদেরকে আপনি কেন দিচ্ছেন না, কি বলা যায়, ডাবল করে দিচ্ছেন না কেন? কারণ আপনি তো ঘরে ঘরে যে আপনি কন্ট্রোল করতে পারবেন না, মানে হলো এক্স্যাক্টলি ইউনিট চার্জ। তো আপনি এটা ধরে আপনি করে দেন। আরেকটা হলো যে দিস ইজ দ্য অপরচুনিটি, আপনি ঢাকায় আজকে যে বা সারা বাংলাদেশে যে ট্রান্সপোর্ট সেক্টরটা একটা আমাদের সবসময় একটা বড় ফাড়া হয়ে, এবং ঢাকার আজকে প্রত্যেকটা বাচ্চা 4 থেকে 5 বছর আমরা জীবন আয়ু কমতেছে, তার প্রত্যেক বছরে আপনি যে পরিমাণ একটা টাকা আমাদের পাবলিক হেলথে খরচ হচ্ছে, মানে মানুষের পকেট থেকে যাচ্ছে। সো হোয়াট ইজ ইম্পর্টেন্ট, ঢাকায় আগামী 1 বছরের মধ্যে কমপক্ষে 50% ট্রান্সপোর্ট আপনি ইলেকট্রিক ভেহিকেলে যাওয়া উচিত। এবং আপনি সরকার যেভাবে গ্যাসের যেমন কানেকশন সিএনজি স্টেশনগুলি করছিল, এই মুহূর্তে আমি মনে করি এনার্জি মিনিস্ট্রির একটা ওপেন করে দেওয়া উচিত, একেবারে ব্যক্তি খাতে অনেকটা বিকাশের কাউন্টার বা নগদের কাউন্টারের মতো, যে চার্জিং স্টেশন সারা বাংলাদেশে দিয়ে দেন আপনি। আর ইলেকট্রিক ভেহিকেলের যে ইম্পোর্টার আছে ওইটার যে ট্যাক্স এটা আপনি অনেকটা কমায় দেন। আপনি ফসিল ফুয়েলের ইম্পোর্ট ডিউটি রাখবেন 1%, আর নবায়নযোগ্য জ্বালানির আপনার ব্যাটারির উপরে চার্জ রাখবেন 63%, এটা তো হইতে পারে না। আপনি একেবারে উল্টা হওয়া উচিত। সো ওইটা করার জন্য আপনি যেটা করতে হবে, এগুলো তো আপনি এমনি ফেজ আউট করতে পারবেন না। আপনি যেটা করেন কার্বন ট্যাক্স দিয়ে দেন, নেক্সট যেটা আগে বাজেটে ছিল এটা ইম্পোজ করে দেন, এটা প্রগ্রেসিভ কার্বন ট্যাক্স দিয়ে দেন যেগুলো ফসিল ফুয়েলে গাড়ি চলতেছে। আর যেগুলো ইলেকট্রিক ভেহিকেল আসবে ওদেরকে আপনি মানে 0 ডিউটি বা 2 থেকে 3% ডিউটিতে বা 5% দেন, ডিউটিতে দেন। এই ডিউটির টাকাটা সরকার রিনিউয়েবল এনার্জি যে বাজেট বরাদ্দ দেবে এটা ডিউটি ড্রব্যাক হিসাবে আবার দিয়ে দিক ইম্পোর্টারকে। তখন হবে কি, আপনি আজকে নেপালের মতো দেশ, কাঠমান্ডু যদি আপনি ইলেকট্রিক ভেহিকেল চলতে পারে আর আমরা চালাইতে পারি না, এটা তো আমাদের জন্য একটা মানে সক্ষমতার দৃষ্টিতে আমাদের জন্য একটা মানে আনঅ্যাকসেপ্টেবল, তাই না? সুতরাং আমি মনে করি এইখানে যেটা বড় জিনিস, যে আপনি যেমন ঢাকা শহরে এখন আমাদের এই যে জ্বালানি ট্রানজিশন করার ক্ষেত্রে এটা বড় একটা অপরচুনিটি, যে আপনি পলিউশনটা কমায় নিয়ে আসেন, এই যে সামনে ব্যাপকভাবে আপনার হিট দাঁড়াবে, আপনার সামনে আসবে, তো তখন আপনার কি দায়িত্ব? তখন দায়িত্ব হলো রিনিউয়েবল এনার্জি ট্রানজিশন যদি আপনি করেন তাহলে অ্যাটলিস্ট মানুষগুলো একটু আরামে থাকবে। যে কোনো জায়গায় আপনি একটা রিনিউয়েবল এনার্জি বেস কী বলা হয় একটা ফ্যান চালাইতে পারবে অ্যাটলিস্ট। কিন্তু বিদ্যুতে যদি না থাকে, হাউ ক্যান ইউ অপারেট? মানুষকে আপনি গরমের মধ্যে কীভাবে রাখবেন আপনি? তখন বিদ্যুৎ তো দিতে হবে। এবং ঢাকার রুপটপগুলো যদি একটা বড় অংশ রুপটপ, যেমন কমার্শিয়াল বিল্ডিংয়ের রুপটপগুলো আপনি কীভাবে করেন, এখন কিন্তু 15 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু আপনি প্যানেল বসাইতে পারেন। তাহলে ঢাকার রুপটপগুলোকে আপনি একই সাথে সুইমিং পুলের মতো করে ফেলেন কমার্শিয়াল বিল্ডিংগুলোতে মোস্টলি, ওখানে মানুষকে সুইমিং পুলের মতো টিকেটের ব্যবস্থা করে দেন, আর এর পাশে দিয়ে আপনি সোলার প্যানেল বসাই দেন 15 ডিগ্রি করে। তার মানে কি, রুপটপে আপনি টোটাল না ঢেকেও আপনার একটা বিদ্যুৎ কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, যদি আপনি মানে একই সাথে আমি বলতেছি কেন সুইমিং পুলটা, কারণ যে পরিমাণ টেম্পারেচার, এগুলো যেগুলো কংক্রিটের বিল্ডিং হয়েছে, যে পরিমাণ টেম্পারেচার বাড়বে, এই টেম্পারেচারটাও আপনার রিলিজ করার জন্য আমার পানির ব্যবস্থা রাখতে হবে। তো সুতরাং ওই জন্য আমি বলতেছি যে একই সাথে ইন্টিগ্রেটেড হয় যদি করা যায়, তাহলে ঢাকায় এইটা খুব ড্রাস্টিক্যালি করা উচিত। যারা করবে তাদেরকে আপনি সরকার ওই মালিকগুলোকে বা ওই বিল্ডিংগুলোকে যেটা হোল্ডিং ট্যাক্স কমানো শুধু না, আরও কী কী বেনিফিট দেওয়া যায় সেটা চিন্তা করা উচিত। এবং রাইট, ঋণ দিতে পারে। এবং বাংলাদেশ ব্যাংক রিফাইন্যান্সিং স্কিম, এটা তো বলি শুনি খালি টাকা আছে, কিন্তু এটা আসলে প্রপার ইউটিলাইজ করা দরকার। এবং আমরা মনে করি ফান্ড ম্যানেজার দেওয়া দরকার। যেমন
মাল্টিল্যাটারাল ডেভেলপমেন্ট ব্যাঙ্কগুলো কিন্তু প্রাইভেট সেক্টরে ইনভেস্ট করে, যেমন আমরা ক্লাইমেট ফান্ড ইনভেস্টমেন্ট ফান্ডের অবজারভার আমরা, ওরা তো 17 থেকে 18 বিলিয়ন ডলারের পোর্টফোলিও নিয়ে বসে আছে। আমরা কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত কোস্টাল ব্যাংকিং প্রজেক্ট বা দু একটা প্রজেক্ট ছাড়া টাকা আনতেই পারি না, বিশেষ করে রিনিউয়েবল এনার্জিতে। তো আমরা কিন্তু চাইলে ওখান থেকে অ্যাটলিস্ট $500 বিলিয়ন কিন্তু মোবিলাইজ করা সম্ভব যদি আমরা প্রপোজালভাবে দিতে পারি। এবং আমি মনে করি যে জায়গাটায় আসছে আমাদের এটা চ্যালেঞ্জ, বাট এটা আমাদের লং টার্ম প্ল্যানিং করতে লাগবে, এটা কিন্তু শেষ না। সুতরাং এখানে আপনি কয়েকদিন বন্ধ রাখলেন আবার চালু হবে, আরও রিস্ক বাড়বে। সুতরাং আমাদের নবায়নযোগ্য প্রকৃতি বান্ধব নবায়নযোগ্য জ্বালানি নির্ভর আমার একটা জ্বালানি সার্বভৌমত্বের দিকে নজর দিতে হবে সরকারকে। স্কুলের কথা যেটা বলছিলেন যে স্কুলে যে পরিমাণ বিদ্যুৎ খরচ হয়, এটা কি স্কুলের ছাদগুলো ব্যবহার করে এটা আমি বলছিলাম, হ্যাঁ এইটাই যে আমাদের শিক্ষা এটার যে আপনি বন্ধ না করে বরঞ্চ আপনি 2 সপ্তাহ থেকে 1 মাসের ভিতরে সবগুলো ছাদ কিন্তু আপনি সোলার ইনস্টলেশন করে দেবেন। এবং বাংলাদেশে যে পরিমাণ শিক্ষা প্রতিষ্ঠান আছে আমাদের হিসাবে এখানে আপনি চাইলে 4 থেকে 5,000 মেগাওয়াট এখান থেকে আসা সম্ভব, এই স্কুলের শিক্ষা প্রতিষ্ঠানের ছাদ। সরকারের যে ভবনগুলো আছে এগুলো স্কুলকে সার্ভ করে আরো রাইট। এবং মজার বিষয় হলো আমরা দেখাইছি যে বিদ্যুতের খরচ এখন যেটা হয় এই সোলার ইনস্টলেশনের পরে আপনি প্রতি বছর বিদ্যুৎ 50%, 30 থেকে 50% কমে যাচ্ছে কস্ট, বিদ্যুতের বিল। অ্যাট দ্য সেম টাইম আপনি সেভ করতে পারতেছেন। একটা যে কোনো 20 কিলোওয়াটের একটা সিস্টেম আপনি যদি ইনস্টল করেন তাহলে 4 বছরের ভিতরে আপনার খরচ উঠে আসতেছে। এরপরে বাকি 16 বছর আপনি অ্যাকচুয়ালি ফ্রিতে বিদ্যুৎ পাচ্ছেন। মানে যে খরচটা ওপেক্স মডেল বলি, ওপেক্স মডেলে আপনি যদি দেন 4 বছর পরেই আপনার বিদ্যুতের খরচ হয়ে যাচ্ছে, মানে তো বিদ্যুৎ বিল আর লাগবে না। তাই এই অপরচুনিটি আমরা নিচ্ছি না কেন? মানে আমার কথা হলো যে কেন নিচ্ছি না, কারণ হিস্ট্রিক্যালি কারাপশন প্রোন যে এনার্জি সেক্টর আছে ওই লেগাসি অনেকে টানার চেষ্টা করতেছে। তো ওই লেগাসি টানলে আপনি একেবারেই মানে আপনি গতি হারাবেন, সরকার তার গতি পুরোপুরি হারায় ফেলবে। এবং আমরা এনার্জি সেক্টর হলো এমন একটা সেক্টর যেটার সাথে গ্লোবাল পলিটিক্স, লোকাল পলিটিক্স, আপনার হলো অর্থনৈতিক সমৃদ্ধি সব জড়িত আছে। ইটস এ লাইফ লাইন। এটা নিয়ে কখনোই আপনি খেলা করলে কিন্তু বড় ধরনের ঝুঁকিতে পড়তে হবে। সরকার যেটা বলতেছে যে তেলের সংকট নাই, এটা একদিকে পার্শিয়ালি সত্য, যে পরিমাণ আছে কোম্পানি, কিন্তু আবার অ্যাট দ্য সেম টাইম পার্শিয়ালি নট কারেক্ট অ্যাট অল। কারণ আপনি আমাদের যেমন তেলের হরমুজ প্রণালীতে যে তেলগুলি আসছে, আপনি হরমুজ প্রণালীতে ইরানের ইচ্ছা অনিচ্ছার উপরে যখন আপনি কোনো একটা হবে, আপনার যে জিনিসটা কেউ বিবেচনা করতেছে না যে জাহাজ ছাড়বে, কিন্তু জাহাজের যে ইন্স্যুরেন্স পেমেন্ট এটা তো ইরানের উপর ডিপেন্ড করে না। ইন্স্যুরেন্স যারা টাকা কিনতে তাদের উপর ডিপেন্ড করে। কারণ তাদের সাথে কি ইরানের কোনো চুক্তি হয়েছে? তার মানে হলো আপনি ইরান ছাড়া না ছাড়া ইন্স্যুরেন্স কস্টের কোনো রিলেশন নাই, জাহাজের যে ইন্স্যুরেন্স কস্ট। তার মানে হলো ওই কস্টটা যত বেড়ে যাবে তত এরকম আনসার্টেন থাকবে, বাড়বে। সুতরাং আমি মনে করি এটা একটা আন্তর্জাতিক সাপ্লাই চেইনের জন্য এটা কিন্তু খুব একটা প্রাইসের উপরে এফেক্ট ফেলবে না, বরঞ্চ প্রাইস আপনি জোর করে হয়তো এখন কমায় রাখতেছেন, একটা পর্যায়ে কিন্তু আপনাকে রেশনালাইজ করতে হবে। আর যদি বাংলাদেশের প্রাইস আর পার্শ্ববর্তী রাষ্ট্রগুলির প্রাইসে খুব বেশ কম হয় তাহলে অবভিয়াসলি হিন্দে পাচার হচ্ছে অলরেডি। তো এই পাচার আপনি ঠেকাইতে পারবেন না। হ্যাঁ, তো আমি মনে করি যে এই জিনিসটা একটা রেশনাল। কিন্তু আমি যেটা আমার প্রবলেমটা হলো, যেমন অকটেন বলা হচ্ছে বাংলাদেশ পুরাটা হয়, কিন্তু রিসেন্টলি আবার শুনলাম যে বাংলাদেশে না 50% অকটেন বাইরে থেকে ইম্পোর্ট করতে হয়। তো এই যে বিভিন্ন ধরনের ইনফরমেশন আসতেছে, জ্বালানি আপনি তেল এক্স্যাক্টলি আপনি বলতেছেন ক্রাইসিস নাই, ইন্ডিপেন্ডেন্ট ইউকে বেস ইন্ডিপেন্ডেন্ট বলতেছে যে বাংলাদেশ সবার আগে তার তেল ফুরায় যাবে। তো এগুলো তো মিলছে না। মানে এই জন্য বললাম যে আপনি যত বেশি ইনফরমেশান দিবেন, ফ্লো অফ ইনফরমেশান থাকবে, আপনি রিয়েল সিগন্যাল দিতে হবে। এটা আপনার একার সমস্যা নেই, এখানে পলিটিক্যাল বিষয় না যে এটা বললে বাংলাদেশ সরকারের ক্ষতি হয়ে যাবে। নো, এটা তো আন্তর্জাতিক সমস্যা। সুতরাং এই প্রবলেমের যত বেশি আপনি রাইট ইনফরমেশান দিবেন তত স্টেকহোল্ডারের কাছে প্রপার সিগন্যাল যাবে, তো সে অনুযায়ী সে প্রিপেয়ার নেবে। আমি যদি জানি যে আমার গাড়ির অকটেন আমার 7 দিন থাকবে, তখন কী করবে মালিক? ওইভাবে চিন্তা করবে যে তাহলে ভাই গাড়িটা বসায় রাখো। কারণ আপনার একটা জিনিসটা বুঝতে হবে যে একটা গাড়ি শুধুমাত্র ব্যক্তির যে চালায় তারও তো এক ধরনের প্ল্যানিং থাকে।
সুতরাং সরকার বিদ্যুৎ যদি না দিতে পারে সে তো ওইভাবে চিন্তা করবে, সে কি জোর করে ইয়ার থেকে তেল আনার চেষ্টা করবে পাম্প থেকে? নো। তার মানে হলো যে তখন সে যদি দেখে এই জায়গাটাতে হবে। এবং এইখানে একটা অপরচুনিটি সরকার, আমি এই জন্য বারবার বলতেছি যে আপনি ইলেকট্রিক ভেহিকেল যেগুলো আছে এগুলো আরও ডিউটি কমায় দেন, তখন মানুষ কী করবে, এই ট্রানজিশনটা তারা নিয়ে যাবে। আপনি চার্জিং স্টেশন অ্যাভেলেবল করে দেন, আপনি যত বেশি এন্টারপ্রিনিয়রশিপ দিয়ে দেন। চার্জিং স্টেশনে দলের লোকজনের এক ধরনের চার্জিং স্টেশনে যদি তারা করে, চার্জিং স্টেশনটাতে যদি তারা বিনিয়োগ করে, তাহলে এই যে এমপ্লয়মেন্ট তৈরি করতে চাচ্ছে, এটাও কিন্তু এমপ্লয়মেন্ট তৈরি করা সম্ভব। লোডশেডিং বাড়ার সম্ভাবনা খুবই আশঙ্কাজনকভাবে আশঙ্কা আছে, এবং এটা অলরেডি সামনে ধরেন আগামী 1-2 সপ্তাহের ভিতরেই আমার ধারণা লোডশেডিং একটা সিগনিফিকেন্টলি একটা প্রবলেম এরিয়া ওয়াইজ শুরু হবে। আমি মনে করি যে খাদ্য নিরাপত্তার জন্য যদি বাংলাদেশে 5,000 মেগাওয়াট বিদ্যুৎ থাকে, ওইখানে একটা অংশ আমাদের তো একটা সমস্যা হলো যে আমরা লোডশেডিং দিলে সেটা দেই হ্যাঁ গ্রামে দেখ, নো ইউ ক্যান না, আপনার রাইট, আপনার দরকার হলে শহরে রাত্রে 10টার পরে বিদ্যুৎ, আপনি সন্ধ্যার থেকে 10টা পর্যন্ত বিদ্যুৎ, বা 10টা থেকে 12টা পর্যন্ত রাতে বিদ্যুৎ আপনার বন্ধ রাখা হলো, আপনাকে সেচ চালাতে হবে, কোনো বিকল্প নেই। কারণ এখন আবার যদি আপনার এমনি আপনার এনার্জি ইম্পোর্টে ডলার যাচ্ছে, আবার যদি খাদ্য আমদানিতে ডলার ব্যয় করতে হয়, তাহলে কিন্তু আপনার অবস্থা শেষ। সুতরাং আপনার মাথায় রাখতে হবে যে কোনটার কনসিকোয়েন্স কোন পর্যন্ত যাবে। আমরা যদি ওইভাবে প্রপার না করি, এবং আমি সর্বশেষ একটা কথা বলি যে আমাদেরকে প্রতি গ্রামে এর আরইবির এখন দায়িত্ব হলো প্রত্যেক গ্রাম কেন্দ্রিক অফ গ্রিড তৈরি করা। আমার গ্রিডের বিদ্যুৎ আর দরকার নেই, গ্রামে তার বিদ্যুৎ সে সোলারে উৎপাদন করবে, এবং ওখানকার ভিতরে আপনার বিভিন্ন ধরনের লোকাল ডিস্ট্রিবিউশন দিয়ে একজন একজনকে বিদ্যুৎ দেবে। ওই পদ্ধতিতে না গেলে আমার আলটিমেটলি প্রবলেম সলভ হবে না। এবার এটা, এবং দিস ইজ দ্য লাস্ট ওয়েক আপ কল আমাদের জন্য, এবং আরইবির এটা দায়িত্ব। আর পিডিবির একমাত্র দায়িত্ব হবে শুধুমাত্র সরকারের কি পয়েন্ট ইনস্টলেশন আর বড় বড় ইন্ডাস্ট্রিগুলোকে বিদ্যুৎ দেওয়া, আর কোনো জায়গায় তার বিদ্যুৎ দেওয়ার দরকার নেই। এবং এটাতে আমরা পুরো এটাকে বিদ্যুৎ খাতকে, আমি মনে করি এনার্জি সেক্টরকে পুরো রিফর্ম করার এটাই লাস্ট অপরচুনিটি আমাদের জন্য। আমি মনে করি এসি অবশ্যই নিয়ন্ত্রণে গুরুত্ব দেওয়া উচিত, এবং এসিগুলোকে আপনি অফিসের এসিগুলোতে বন্ধ করার জন্য আপনি যেসব অফিসে বেশি এসি আছে আপনি কোটা দিয়ে দেন যে এই অফিসে বিদ্যুৎ তুমি রেশনিং করবেন না, যে এত বিদ্যুৎ তোমার জন্য আপনি কোটা দিয়ে দেন। এরপরে সে এসি কয়টা চালাবে এটা তার চয়েস, কারণ আপনি এসি কয়টা চালানো আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না, তাহলে কোটা দিয়ে দেন ডিপার্টমেন্ট ওয়াইজ। তারপরে দেখবেন যে বিদ্যুতের ফ্লোটা আপনি কীভাবে আসছে। তো এই কোটার দেওয়ার জন্য আপনি এরিয়া ওয়াইজ দিতে পারেন। আপনি যেহেতু এসি কন্ট্রোল করতে পারেন না, আপনি কিলোওয়াট আওয়ারের উপরে আপনি দেন, প্রাইসিং করে দেন, যে 300 কিলোওয়াটের উপরে গেলে ডাবল হয়ে যাবে হাউস হোল্ডের ক্ষেত্রে। এটা আবার কমার্শিয়ালে করা যাবে না। আমি মনে করি এই টোটাল জিনিসটা আরও অর্গানাইজ প্ল্যানিংয়ে করা যেত। সেটা হচ্ছে যে আপনি এখন যেটা করলো যে টোকেন সিস্টেম বা এয়ার সিস্টেম, এটা তো আগেই করতে পারতেন আপনি যেমন এখন কি, আমি হলে কি করতাম, ঢাকাতে বলতাম যে জোর সংখ্যার গাড়ি আজকে চলবে, কালকে বেজোর সংখ্যা চলবে। হ্যাঁ, কারণ আপনি মানুষ তো এমনি তেল না পাইলেও গাড়ি চালাবে না, তা আপনি সিস্টেমেটিক্যালি চালান, আপনার কর্তৃত্বে চালান। তারপরে আপনি মোটর সাইকেলগুলো যারা চলতেছে, মোটর সাইকেলগুলোতে আপনি টাইম বলে বেঁধে দেন যে ওই সময়টা গাড়িগুলো, যে ওই সময় শুধু মোটরসাইকেল বিদ্যুৎ নেবে, তেল নেবে। কেন আপনি সব ধরনের গাড়িকে একসাথে লাইনে দিচ্ছেন? আপনি যখন বলে দেন, সারাদিনে রুটিন করে দেন আপনি যে সকাল 6টা থেকে 9টা পর্যন্ত শুধুমাত্র মোটরসাইকেল পাবে। এরপরে আপনি বলে দেন যে দুপুরে ওয়ার্কিং আওয়ারের সময় বা যখন ওয়ার্কিং আওয়ার গাড়িগুলো বসে থাকে তখন আপনি জিপ গাড়িগুলোকে আপনি দেন। আবার সন্ধ্যার দিকে যখন ট্রিপ শেষ হয়ে যাচ্ছে তখন আপনার বাসগুলোকে তারা বললেন যে আপনি রাত্রে আর 7টা থেকে রাত্রে 12টা পর্যন্ত বাসরা পাবে। কেন আপনি এই প্ল্যানিংটা করতে, সমস্যাটা কোথায়? এবং লোকাল লেভেলে যারা আপনি গাড়িগুলি চলে, লোকাল লেভেলে ম্যাক্সিমাম কি মোটরসাইকেলে চলাফেরা করে, আর প্রাইভেট কার কয়টা মানুষের থাকে বা বাস কয়টা থাকে, গুণা সব কিছু, বা পিক আপ। তাহলে ওইগুলো পিক আপ বা যেগুলি কমার্শিয়াল অপারেট করে ওইগুলি আপনি সকালে আপনি কনফার্ম করে দেন। তাহলে এর হিসাব আছে তো যে আপনি একটা এলাকায় কয়টা গাড়ি আছে, কী পরিমাণ তার তেল লাগবে, এটা তো হিসাব করা। তারপর তেল পাবে না কেন? মানে হলো যে আপনি যত গ্যাপ তৈরি করতেছেন, এবং সরকার প্রতিদিন আমি মনে করি
তথ্য মন্ত্রণালয়ের একটা বড় বাণিজ্য জ্বালানি মন্ত্রণালয়ের একটা বড় দায়িত্ব ছিল, এখনও তারা করতেছে না। প্রতিদিন সকালে তারা একটা প্রেস ব্রিফিং করা উচিত যে আজকে বাংলাদেশের তেলের অবস্থা, বৈশ্বিক কী অবস্থা, আমাদের কি করা উচিত এবং কোথায় কী অবস্থা আছে। এইটা করলে এই যে ইনফরমেশন ফ্লো যত থাকবে, হোর্ডিং বা বাজার এই যে মজুতদারির যে চিন্তাটা, এটা আপনি কন্ট্রোলে রাখতে পারবেন।